দাস মহাশয় এরপর আমার মধ্যে বক্তব্য রাখবেন আসানসোল কর্পোরেশনের বড় চেয়ারম্যান মাননীয় ডক্টর দেবাশিস সরকার মহাশয়। ধন্যবাদ আমার সঞ্চালক ভাইকে। আমি ধন্যবাদ জানাই আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি দেবনারায়ণ দাস মহাশয়কে, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান আমাদের মিনাদিকে, উপপ্রধান আমার দাদা সিদ্ধান মন্ডলকে, এবং আমাদের মধ্যে রয়েছেন আমাদের সদস্যা সীমাদি, এবং একটু আগে 11 উপপ্রধান ছিলেন, সম্ভবত কোনো কাজে বেরিয়ে গেছেন, এবং আরো অনেক পঞ্চায়েত সদস্য বা সদস্যরা রয়েছেন, তৃণমূল পরিবারের কংগ্রেসের পরিবারের সদস্যরা রয়েছেন, প্রত্যেকটি কর্মী রয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাই আশেপাশে যে পথ চলতি মানুষ রয়েছেন, দোকানদার রয়েছেন, প্রত্যেককে, কেন গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক মানুষকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং কুর্নিশ করি যারা আমাদের এই আজকের ভাষণ শুনছেন, আমাদের কথা শুনছেন। কেন আজকের যে আমাদের পথসভা বলবেন বা র্যালি বলবেন, সেটা কিন্তু গণতন্ত্রের লক্ষ্যে, এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। 21শে জুলাই, কেন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম, কিন্তু এই 21শে জুলাইয়ের তাৎপর্য এই প্রজন্মকে জানতে হবে। যেমন আমার দেবনারায়ণ দা বললেন যে 1993 সালে কি ঘটেছিল, যে তার আগে থেকে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছিলেন নো ভোটার আইডেন্টিটি কার্ড, নো ইলেকশন। তিনি দাবি রেখেছিলেন এইটাই, মানে গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে এক অত্যন্ত বড় পদক্ষেপ। এবং আমি মনে করি ভারতবর্ষের স্বাধীনতার যেমন একটা ইতিহাস, তেমনি গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই 21শে জুলাইয়ের গুরুত্ব অপরিসীম। এই 13টি নাম কেবল নাম নয়, ইনারা সেই নাম, সেই শহীদ, সেই বীর শহীদ দেশের, যারা নিজের প্রাণ বলিদান দিয়েছেন এ দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে, এই দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করতে। এবং এই 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দিনটিকে পালন করা হয়, এবং এটা নিয়ে আমার খুব গর্ব হয়। হয়তো তৃণমূল কংগ্রেস পৃথিবীর একমাত্র দল যারা নিজের একটা কর্মীর জন্য এইভাবে একটা দিনকে বলে রাখেন 40 বছর পরেও। এটা তৃণমূল কংগ্রেসই পারে, এটা তৃণমূল কংগ্রেস পারে, এবং আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পারেন, যে দলের কোন শহীদের জন্য 40 বছর পরও সেই দিনটিকে মনে রাখার জন্য, কেন এটা গণতন্ত্র বাঁচানোর ক্ষেত্রে একটা দিন ছিল। তো আপনাদের সকলের কাছে আমরা আহ্বান করব, প্রত্যেক বছর আপনারা 21শে জুলাই কলকাতা যান, ধর্মতলা পৌঁছুন এই দিনটিতে শহীদদের শ্রদ্ধা জানাতে জন্য। এবছর তার কোনো ব্যতিক্রম হবে না। এবং এবছর আপনাদের ভিড় এইটাই বলছে যে এবছর বল্লভপুর, 11 সাহেবগঞ্জ থেকে যে মানুষ যাবে, আগের যে রেকর্ড আপনারা গড়েছেন, নিজের সেই রেকর্ডকে ভেঙে আপনারা নতুন রেকর্ড প্রতিষ্ঠা করবেন, এবং কলকাতার রাস্তায় হেঁটে এটা প্রমাণ করবেন যে বল্লভপুর রানীগঞ্জের মানুষ কিভাবে গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্রের সঙ্গে থাকে, এবং তারা আমাদের মাননীয় দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। কেন গণতন্ত্র রক্ষার যে লড়াই আমাদের দিদি করছেন, তাতে সেটা ইন্ডিয়া জোটের মাধ্যমে হোক আজকে, আর আজ থেকে 40 বছর আগে ভোটার আইডেন্টিটি কার্ডের মাধ্যমে হোক। একটা জিনিস দেখবেন, আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গে, শহীদ হয়েছিলেন কলকাতার রাস্তায় রাজপথে, তৎকালীন সিপিএম সরকার ফায়ারিং অর্ডার দিয়ে 13টা তরতাজা প্রাণকে হত্যা করেন, এবং রানীগঞ্জের মানুষ সিপিএম এর এই হত্যা সম্বন্ধে খুব ভালো অবগত আছেন। বিশেষ করে বল্লভপুর গির্জা মোড়ের মানুষকে তো বলতে হবে না, গির্জাপাড়ার মানুষকে, কেন তারা আজও কমলেশ তিওয়ারিকে ভোলেনি, তারা ভোলেনি কোন গণহত্যাকে, যে গণহত্যা সিপিএম এর টাইমে সংগঠিত হতো। কেন তখন এত ভালো মিডিয়া ছিল না যে প্রত্যেক দিন সেটা বেরিয়ে আসবে। কিন্তু আজকে এখানে আমার অনেক ভাই বোন দাদারা রয়েছেন যারা টিডিবি কলেজে সেই ঘটনা জানেন, সেই ঘটনা জানতেন। আজকে বিরোধীরা অনেক কথা বলছে, কিন্তু সেদিন পশ্চিম বাংলায় বিরোধীদের কথা বলার কোনো অধিকার ছিল না। আজকে এটাই তফাৎ, তখনকার গণতন্ত্র আর আজকের গণতন্ত্র। এটা হচ্ছে ভারতবর্ষের প্রকৃত গণতন্ত্র, যেখানে বিরোধীদেরও সুযোগ দেওয়া হয়। আজকে আমাদের দিদি 5 টাকার বিনিময়ে দেন ডিম ভাত, আর সিপিএম এর টাইমে পাওয়া যেত রক্ত মাখা ভাত, যেমন সাই বাড়িতে আমরা দেখতে পেয়েছিলাম। 5 টাকার ভাত ভার্সেস রক্ত মাখা ভাত, চয়েস আপনার। একদিকে থাকবে দিদির গণতন্ত্র, আর একদিকে থাকবে সিপিএম এর হত্যা লীলা। সিপিএম আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। কেন আমি এখানে দাঁড়িয়ে খুব দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে কোনো ভোট নেই। আপনারা যে আসনগুলো দেখছেন, সেটা সিপিএম এর কিছু দলছুট মানুষ যে তাদের ভোট দিচ্ছে বলে তারা কিছু ভোট পাচ্ছে। ভারতীয় জনতা পার্টির এখানে কোনো সংগঠন নেই, কোনো জনাধার নেই, মানুষের মধ্যে কোনো ভিত্তি নেই যে দলটার। কেননা আজকে আপনারা দেখতে পাবেন এনআরসি নামক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে, এনএ নামক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে। ভারতবর্ষের নাগরিককে জিজ্ঞেস করা হচ্ছে তুমি নতুন করে প্রমাণ দাও তুমি ভারতীয় কিনা। যার বাস ভারতবর্ষে, যার জন্ম ভারতবর্ষে, যার বাবার জন্ম ভারতবর্ষে, যার ঠাকুরদার জন্ম ভারতবর্ষে,
ভারতবর্ষে, তার কাছে আপনি প্রমাণপত্র চাইছেন। আর নিজের বানানো 2000 টাকার নোট আপনি 5 বছর চালাতে পারলেন না, সেটা তুলে নিতে হলো। সেই সরকার চাইছে ভারতীয়দের কাছে প্রমাণপত্র। এটা কোনো স্বাধীন রাষ্ট্রে হয় না যে নিজের দেশের নাগরিকের কাছে আপনি প্রমাণপত্র চাইছেন। কি ধরনের প্রমাণপত্র? এবং তাদের কোন মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছেন যারা বাংলা বলে প্রত্যেকে বাংলাদেশী। তাহলে আমি জানতে চাই, বাংলা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ল্যাঙ্গুয়েজ, যেটা সব জায়গায় বলা হয়, সেটা কি তিনি জানেন না? এবং সারা পৃথিবীর মধ্যে ষষ্ঠ সবচেয়ে বড় ভাষা, সবচেয়ে বেশি মানুষ বাংলা বলেন, এবং তারা ভুলে গেছেন। তারা আজ বাংলাকে অপমান করছেন, বাংলার মর্যাদাকে ক্ষুণ্ণ করছেন। এই সেই বাংলা, যে বাংলা একটা টাইমে বলা হতো হোয়াট ইন্ডিয়া থিংস টুমরো, বেঙ্গল থিংস টুডে। এটা সেই বাংলা, এটা সেই সিরাজউদ্দৌলার টাইমের বাংলা যে নিজের জীবন কুরবানি দিয়েছিল ব্রিটিশকে প্রতিহত করার জন্য। এটা সেই বাংলা যেখানে নেতাজি জন্ম নিয়েছেন, যেখানে রবীন্দ্রনাথ জন্ম নিয়েছেন, যে দেশকে উপহার দিয়েছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। যদি আমি বলতে থাকি বোধহয় ভোর হয়ে যাবে। এটা সেই বাংলা, এটা সেই বাংলা যেখানে বন্দে মাতরম দেওয়া হয়েছে দেশকে, জনগণমন দেওয়া হয়েছে। আজ সেই বাংলাভাষীকে বলা হচ্ছে আমরা নাকি বাংলাদেশী। এটা কোন দেশে আমরা বাস করছি? ভাবতে অবাক লাগে। কোন স্বাধীন দেশে, ভারতবর্ষের মতো পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র আমরা, 140 কোটির গণতন্ত্র আমাদের, সেখানে ডিটেনশন ক্যাম্পে বাংলার লোকেদের নিয়ে যে আটকে রাখা হচ্ছে এবং হাতকড়ি পরিয়ে বাংলায় ফেরত পাঠানো হচ্ছে। যেমন আমরা ছত্তিশগড়ের ক্ষেত্রে দেখেছি, ছত্তিশগড় থেকে হাতকড়ি পরিয়ে বাংলার মানুষকে ফেরত পাঠানো হচ্ছে। এবং হাতকড়ি পরানোটা খুব কমন ব্যাপার হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির টাইমে। কেন আপনারা দেখবেন আমেরিকা থেকে যে ভারতীয়দের ডিপোর্ট করা হচ্ছে তাদেরও হাতকড়ি পরিয়ে ফেরত আনা হচ্ছে। কিন্তু নেপাল একটা ছোট্ট দেশ, তাদের নাগরিকদের হাতকড়ি পরিয়ে ফেরত আনা যায়নি। কেন? সেখানে 56 ইঞ্চির ছাতি কারণ নেই, কিন্তু তাদের নাগরিকদের সম্মান রক্ষা করতে তারা সমর্থ। নেপালের মতো একটা ছোট দেশ নাগরিকদের সম্মান, তাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে সমর্থ হয়েছে। কিন্তু আমাদের এই দিল্লির সরকার যখন আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে, ইউএসএ থেকে ভারতীয়দের, তাদের হাতকড়ি পরিয়ে প্লেনে আনা হচ্ছে, তখন কিন্তু একটি শব্দ ভারতীয়দের জন্য খরচা করছে না। এবং আপনাদের ভাবতে হবে যে আজকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নিশ্চয়ই কেউ না কেউ ভোট দিয়েছেন। তারা কি কারণে ভোট দিয়েছেন? নিজের উন্নতির জন্য, নিজের ভালোর জন্য, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, নাকি নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য? কেননা যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়করা নির্বাচিত হয়েছিলেন পশ্চিম বাংলা থেকে 2021 নির্বাচনে, তারা কখনো বাংলার দাবি রাখেননি, কখনো বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার দাবি রাখেননি, বাংলার হাউসিং ফর অলের টাকা দেওয়ার দাবি রাখেননি, মনরেগার টাকা যেটা আটকে রাখা হয়েছে সেটা ফেরত দেওয়ার দাবি রাখেননি। তাহলে তারা বাংলার যদি দাবি না রাখতে পারে, বাংলার মানুষের স্বার্থ না রাখতে পারে, তাহলে তারা কিসের জন্য জনতার ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন? এবং আমরা আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে নির্বাচিত হয়েছিল বিধায়িকা অগ্নিমিত্রা পাল ভারতীয় জনতা পার্টির টিকিটে। এমন কোন একটা মানুষ দেখিয়ে দিন যে বলবে বিধায়িকা অগ্নিমিত্রা পাল কিছু করেছেন আসানসোল দক্ষিণের জন্য, বা ন্যূনতম বাংলার মানুষের জন্য একবার আওয়াজ তুলেছেন। আমি উনাকে বলেছিলাম যে আপনি একবার ভুলে যান আপনি কোন পার্টির টিকিটে জিতেছেন। কারণ আপনার দলনেতা, যাকে এখন আপনি প্রধানমন্ত্রী রূপে দেখছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। শঙ্কর সিং বাগেলা ছিলেন বস্ত্রমন্ত্রী। তো শঙ্কর সিং বাগেলা মোদীকে ফোন করেন যে একটা বড় ইনভেস্টমেন্ট এসছে, এটা মহারাষ্ট্র চলে যাবে, তো আপনি কি সাথ দেবেন? তাহলে আমরা এটা গুজরাটে নিয়ে আসবো। এবং দেখা যায় সেই জন্য তাকে সাথ দেয় এবং গুজরাটে সেই ইনভেস্টমেন্ট যায়। তো আপনি একবার চলুন, আপনার দলের সব বিধায়ককে নিয়ে চলুন, যে আমরা পশ্চিমবাংলার যখন দাবি, আমাদের মাননীয় সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে করছেন পশ্চিমবঙ্গের দাবি, পশ্চিমবঙ্গের চাহিদা চাইছেন, তখন আপনারাও তাতে গলা মেলান। কিন্তু আপনারা সেই কাজ পারেননি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষ আপনাদের ভুলবে না। মানুষ 300 বছর পরেও 1756 ঘটনা মনে রেখেছে। মানুষ বীর জাফরকে ভোলেনি, মানুষ বিজেপিকে ভুলবে না, কেন তারা পশ্চিমবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতার জবাব আপনারা দিতে পারেন, আপনাদের কাছে সেই শক্তি আছে। আমরা বুলেট ইউজ করতে বলি না, কেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, আমার দলনেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন। কিন্তু আপনার কাছে আছে গণতন্ত্রের সবচেয়ে বড় মিডিয়াম, সেটা হচ্ছে ইভিএম। ইভিএমে আপনারা জবাব দিন, পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার জবাব দিন, আসানসোল দক্ষিণের প্রতি বঞ্চনার জবাব দিন। এবং আশা রাখবো
2026 আর দেরি নেই। সেই দিন আপনাদের ব্যালট, আপনাদের ইভিএম এর জবাব দেবে এবং এখান থেকে যতগুলো ইভিএম খোলা হবে আমরা তাতে দেখতে চাই যে আমাদের দলনেত্রীর মনোনীত প্রার্থী জিতছেন। এইটাই আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাইবো। আপনারা সবসময় আমাদের আশীর্বাদ করেছেন, ভবিষ্যৎ দিনেও করবেন এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত যতদিন আমাদের দিদি আছেন রাখবেন। আজকে পশ্চিমবঙ্গের উপর যে বঞ্চনা, যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। আপনারা দিদির সঙ্গে পায়ে পা মিলুন এবং পশ্চিমবঙ্গের মর্যাদাকে রক্ষা করায় পশ্চিমবঙ্গের মর্যাদার লড়াই লড়ুন। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ এবং জিন্দাবাদ আপনারা সকলে। ধন্যবাদ। জয় বাংলা। নমস্কার এবং ধন্যবাদ আপনাদের সকলকে।